ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে শতাধিক পণ্য আমদানিতে শুল্ক কর হার ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে এবারের বাজেটে। 2025-26 অর্থ বছরের বাজেটে বিষয়টি উল্লেখ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি জানান, আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এসব বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা। তবে বাজেটের অন্যান্য দিক নিয়ে তো আলোচনা থাকবেই। আজকের আলোচনার বিষয়, বাজেটে বিশেষ ছাড়ে মার্কিন শুল্ক ধাক্কা সামলানো যাবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে দুজনই যুক্ত হয়েছেন, অর্থাৎ বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের তালিকাতায়। একটু বাজেট নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই খুব সহজভাবে জানতে চাই দুজনের কাছেই। প্রথমেই চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনার কাছে, যে বাজেট এবার কেমন দেখছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? জি, ধন্যবাদ। বাজেট নিয়ে এবারের প্রত্যাশা একটু বেশি, কারণ হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, একমাত্র বাজেট, তো সেটিকে ঘিরে যেহেতু কোনো ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি বা অন্য কিছুর কোনো এখানে নাই, ওনাদের কোনো অ্যাম্বিশনও নাই। ওনারা একসময় সিভিল সোসাইটির কাতারে ছিলেন, এখন বাজেট তৈরি করছেন, সেই জন্য আসলে প্রত্যাশাটাও অনেক বেশি। এরকম একটা সময় প্রথম প্রত্যাশার জায়গাটা যেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কিভাবে আনা যায়। তো সেক্ষেত্রে বাজেটে আমরা দেখেছি যে ইনফ্লেশন থেকে আরম্ভ করে যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা জিনিসকে আলোকপাত করা হয়েছে। এখন এই জিনিসগুলো, যেমন ইনফ্লেশনের কথা যদি আমরা বলি, অনেক দিন থেকেই এই ইনফ্লেশনটা হচ্ছে একটা ডাবল ডিজিটের মধ্যে আছে। এটি কমিয়ে যে টার্গেট করা হয়েছে সেটি হচ্ছে 6.5%, বাট এটি কিভাবে করা হবে সেটি আসলে একটা দুরূহ ব্যাপার। এখানে তিনটা জিনিস সমন্বয়ে কাজ করে। আমরা দেখেছি মনিটারি পলিসি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক অনেক উদ্যোগ গ্রহণ করেছে, রেভিনিউ বা আমাদের ফিসকাল পলিসি, সেখানে অনেক শুল্ক আর সমন্বয় করা হয়েছে। কিন্তু যেই জায়গাটা আমাদের আসলে জোর দেওয়া দরকার, এই দুটোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনাটা, এই বাজার ব্যবস্থাপনাটা যদি জোর দেওয়া যায় এবং বছরের পুরো সময় ব্যাপী যদি আমরা কিছু এসেনশিয়াল প্রোডাক্টে আমরা যদি একটা রোড ম্যাপের মতো করতে পারি যে আমাদের কতটুকু ডোমেস্টিক প্রোডাকশন আছে, কতটুকু ঘাটতি আছে এবং আমাদের কতটুকু চাহিদা আছে, সেইভাবে যদি আমরা করতে পারি, তাহলে এসেনশিয়াল প্রোডাক্টগুলো, যেমন এরকম একটা সুফল কিন্তু আমরা রমজানের সময়ও পেয়েছি। অর্থাৎ এটি রাউন্ড দ্য ইয়ার সেই জায়গাটা করতে হবে। বাজেটের আরেকটা বিশেষ দিক যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে সাধারণত ইনক্রিমেন্টাল বাজেট হয়, তো এইবারের বাজেটটা একটা সংকোচনমূলক আমরা বলতে পারি। অর্থাৎ যেটুকু দরকার সেই জায়গাকে সামনে রেখে আকারটাকে অ্যাম্বিশাস না করে যতটুকু বাস্তবায়ন করা দরকার সেটার প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বলবো না বাস্তবায়ন করতে গিয়ে তখন আমরা দেখব, বাট আপাতত যেহেতু এটি প্রপোজ বাজেট, সেটি আমরা আকারটা রাখা হয়েছে। আরেকটি ভালো দিক হচ্ছে, আপনারা দেখবেন বাজেটে যখন ঘাটতির যে বিষয়টা, সেই বিষয়টা 4-5% মতো জিডিপি থাকে। এই বছর যে ঘাটতির জায়গাটা সেটি 3.6% মতো করা হয়েছে। অর্থাৎ ঘাটতি যত কম থাকবে তত আপনার বরোয়িং এর উপর ডিপেন্ডেন্সিটা কম হবে। সেক্ষেত্রে আপনার ব্যাংক বরোয়িং বলেন অথবা এক্সটার্নাল বরোয়িং বলেন, এই জায়গাটা আমি মনে করি যে এটি একটা ইতিবাচক। আপনি বাজেটে ঘাটতির বিষয়টি বলেছেন, সেই সাথে বাজার ব্যবস্থাপনার বিষয়টি বলেছেন। আমি একটু জানতে চাই, সাধারণ মানুষরা কিন্তু বাজেটের এত সব কিছু বোঝে না। তারা খুব সহজ স্বাভাবিক জীবনযাপন করতে চায়, কম দামে জিনিস কিনতে চায়, একটা স্বাভাবিক জীবন যেন থাকে। এই বাজেটে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা যেটা থাকে সেভাবে আসলে সবকিছু তারা কিনতে পারবেন? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি খেয়াল করবেন, যেমন আমাদের ইম্পোর্টেড যে আইটেমগুলো আছে, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে শুল্ক হারের একটু পুনর্বিন্যাস করা হয়েছে, তো সেটার একটা রিফ্লেকশন তো থাকবে। আরেকটা জায়গায় এবার জ্বালানির উপর কিন্তু যথেষ্ট ফোকাস করা হয়েছে। আপনারা দেখবেন যে আগের যে বাজেট, চলতি যে বাজেটটা আছে, এর চেয়ে
একটু বেশি, একটা হচ্ছে জ্বালানিকে এক্সপ্লোর করা, প্লাস হচ্ছে এই জ্বালানি যদি সেখানে যেভাবে অ্যাড্রেস করা যদি করতে পারে, এটা জ্বালানির সাথে অনেক প্রোডাক্টের দামের একটা লিঙ্ক থাকে। তো সেটা যদি ইলেকট্রিসিটি বলেন বা অন্য গ্যাস বলেন, সেগুলো যদি করা যায়, হয়তো বা ইনফ্লেশন আমি জানি না 6.5% মতো আসবে কিনা, যেটা সাধারণ মানুষের প্রত্যাশা। অন্তত কিছু কিছু আইটেম যদি সরকার সেটার জন্য আলাদা, আমি যেটা বলেছি সেরকম যদি করে, তাহলে সাধারণ মানুষ কিন্তু বেনিফিটেড হবে। আরেকটা জায়গায় আমরা প্রত্যাশা ছিল যে করমুক্ত আয়ের সীমা, সেটি আসলে 3,50,000 টাকাই রয়েছে, যদিও এর পরের বছরে 25,000 টাকার একটা 3,75,000 টাকার বল। এই বাজেটেই আসলে আমরা আশা করেছিলাম যে এরকম একটা, যারা অন্তত মধ্যবিত্ত যারা আছে তাদের উপর একটু চাপ কমানোর একটা সুযোগ ছিল। তো সেটি আমি মনে করি যে এই এই জায়গাটা। আর অবশ্যই সাধারণ মানুষ করমুক্ত আয়ের সীমার বিষয়টি বলছিলেন, আরো প্রশ্ন আপনার কাছে রয়েছে নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আল মামুন মৃধা। আমি আপনার কাছে একটু আসতে চাই, একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে আপনার পর্যবেক্ষণ আসলে এবারের বাজেট নিয়ে কিরকম জানাবেন। দেখুন, আমি ইউসুফ ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ইউসুফ ভাইয়ের কথাগুলো একজন যথার্থ অর্থনীতিবিদের পার্সপেক্টিভ থেকে উনি পারফেক্ট বলেছেন। কিন্তু আমরা যারা শিল্পোদ্যোক্তা, আমাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা জিনিসগুলো চিন্তা করি, বেশ কিছু ক্ষেত্রেই আমরা আসলে আশাহত হয়েছি। শিল্পের কাঁচামালের আমরা যেখানে এখন একটা চরম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনারা জানেন যে মানে আপনাদের বহু বহু রিপোর্ট আছে যে কি কি ডিফিকাল্টিস গুলো আমরা ফেস করছি গ্লোবালি। এর মধ্যে যদি আমরা দেখি যে শিল্পের কাঁচামালের দাম বাড়ছে, কিছু কিছু জায়গায় মূলধনী যন্ত্রপাতি যেগুলো আমাদেরকে স্পেয়ার পার্টসের জন্য দরকার হয় সেগুলোর দাম বাড়ছে। জ্বালানির ব্যাপার নিয়ে ওনারা মনোযোগ দিচ্ছেন, কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত জ্বালানির ব্যাপারে আমরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখি নাই। আমরা মানে বিশ্বব্যাপী যেই আপনার শুল্ক যুদ্ধ চলছে, সেই শুল্ক যুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ব্যাপারগুলো আছে, আমাদের মনে হয়েছে যে আমাদেরকে একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে জিনিসটা চিন্তা করা দরকার। হ্যাঁ ঠিক আছে, কোনো একটা বিশেষ দেশের জন্য আমরা একটু বিশেষ ব্যবস্থা নিচ্ছি, সেটা ঠিক আছে, বাট গ্লোবালি এই জিনিস আমাদের ব্যবসাটাকে এক্সপান্ড করার জন্য যে যে ধরনের ডাইরেকশনস গুলো আমরা দেখবো চিন্তা করেছিলাম, সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাই নাই। বাজেটের আমরা আকার প্রকার নিয়ে আসলে কথা বলার মতো আমাদের গভীরতা নাই, সেটা অর্থনীতিবিদ যারা আছেন তারা দেখবেন। আমরা যেটা দেখতে চাচ্ছি যে আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য যা যা দরকার ছিল, যেগুলো এখানে পূর্ববর্তী বছর অন্তরায় হয়েছিল, এখানে মনিটরি পলিসির কথা বলেছেন আমাদের ইউসুফ ভাই, কিন্তু মনিটরি পলিসিতে আমরা কি সুফলটা পাবো সেটা স্বল্প মেয়াদে মধ্য মেয়াদে। আপনারা জানেন যে এখন সিজন চলছে, এখন বিনিয়োগকারীরা ভাবছে। আমার ব্যাংক ইনফ্লেশন, আমার যে ব্যাংক রেটের কথা হচ্ছে, সেই ব্যাপারে আমি কোনো প্রপার ডাইরেকশন এখনো পর্যন্ত দেখি নাই। আমাদের বিভিন্ন রকমের আমরা ডাইভার্সিফিকেশনের কথা বলি, সেই ডাইভার্সিফিকেশনের জন্য উদ্বুদ্ধ করতে কোনো স্পেসিফিক সেক্টরের আপনার ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য ইনভেস্টরদেরকে যে ইনসেন্টিভ দেয়া, সেগুলা হয় নাই। আমাদের আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে খুব উৎফুল্ল থাকি। আমাদের দেশি বিনিয়োগকারীদের জন্য যে কঠিনতর পরিস্থিতিটা হয়ে আছে, সেটা যদি সমাধান না হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আগ্রহী করে তোলাটা আসলে কঠিন হয়ে যাবে। তো সেই ব্যাপারগুলো নিয়ে একটু সুনির্দিষ্টভাবে যদি কোনো হিন্টস থাকতো আমাদের জন্য, আমরা আর একটু বেশি খুশি হতাম। যে আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, আপনি যে বিদেশি বিনিয়োগকারীদের কথা বলছিলেন, গ্লোবাল বিনিয়োগের কথা বলছিলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোর কথা বলছিলেন, কোনো প্রত্যাশা কি দেখতে পাচ্ছেন? একটু সংক্ষেপে জানতে চাই, তারপর বিরতিতে আমরা যাব, আবারও ফিরে এসে আলোচনা করব। মানে একটা প্রত্যাশা যেটা ভালো হয়েছে। অবশ্যই অবশ্যই বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি যে এই উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসার দাবি রাখে। চীন থেকে একটা বড় ডেলিগেশন আসলো, আপনারা দেখেছেন, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় ছিল, তার মধ্যেও বেশ কিছু ডেলিগেশন এসছে। তাদের সাথে যেই ধরনের কথাবার্তা, আশ্বাসগুলো আমরা দেখেছি, যেই সেক্টরসগুলো এক্সপ্লোর করার কথা নতুনভাবে এই বছর হয়েছে, এই জিনিসটা আমাদেরকে একটু সামনের দিকে আসার ছবি দেখায়। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করতে চাই টালি খাতায়।
বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় আজ বাজেটে বিশেষ ছাড়ে মার্কিন শুল্ক ধাক্কা সামলানো যাবে, এই বিষয়ে আলোচনা করছি আমরা। দুজন অতিথি রয়েছে আমাদের সঙ্গে। শুরুতেই বিরতির পর চলে যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, আপনার কাছে আমি একটু জানতে চাই বাজেটে বিশেষ ছাড়ে মার্কিন শুল্ক ধাক্কা সামলানো যাবে, মানে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, সেই সাথে বিনিয়োগের ইস্যুটাও একটু যদি বলতেন। না, এটি তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিসিপ্রোকাল ট্যারিফের যে বিষয়টা, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে একা না। আপনার সেটি এটা যেহেতু একটা অনেকগুলো দেশের, তারা যাদের সাথেই তাদের বাণিজ্য ঘাটতিটা বেশি, তাদের সাথেই তারা এই জিনিসগুলো রিসিপ্রোকাল ট্যারিফ যেটা করেছে। তো বাংলাদেশ থেকে তো অলরেডি জানানো হয়েছে মার্কেট প্রশাসনকে যে বাংলাদেশ কিভাবে সেখানে ইম্পোর্টটা বাড়াতে পারে, যাতে আপনারা জানেন যে অ্যারাউন্ড $8 বিলিয়ন মতো আমরা আসলে এক্সপোর্ট করি। তো যেহেতু ইম্পোর্ট কম হচ্ছে, সেটাকে তো এগুলো এক্সপ্লোর করা হচ্ছে। বাট এই বাজেটেও আমরা দেখলাম যে শুল্ক হার সমন্বয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ছাড়ের বিষয়টা এসছে। তো কিছু আলোকপাত করা হয়েছে, বাট এগুলো তো আসলে দেশের স্বার্থ দেখতে হবে। যে আমি শুধুমাত্র সেখান থেকে যদি আমরা আমদানি করি, তাহলে সেই আমদানিটা আমার অন্যান্য যে সমস্ত কম্পারেটিভ কান্ট্রির ক্ষেত্রে আছে, সেগুলো নিয়ে আসলে অনেক অনেক তথ্য উপাত্ত এবং গবেষণার বিষয় আছে। বাট এই বিষয়টাকেও বাজেটে এলডিসি গ্রাজুয়েশন প্লাস এই মার্কিন যে শুল্ক যে বিষয়টা আছে, সেগুলো কিছুটা আলোকপাত করা হয়েছে। বাট এগুলো ডিপেন্ড করবে সামনে আমরা এটাকে কিভাবে অ্যাড্রেস করছি, কিভাবে বাস্তবায়ন করছি, এবং এগুলো যেহেতু একটা বিশেষ বিষয় সেই জায়গাটা। আর একটা হলো যে বাজেটের একটু অন্য প্রসঙ্গে আসি। বাজেটের মেইন যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আপনার ফিসক্যাল স্পেসটা বাড়ানো। এখন আপনি ফিসক্যাল স্পেস যখন বাড়াতে পারবেন, আপনি যত বেশি ইনডিরেক্ট ট্যাক্সের উপর আপনি ডিপেন্ডেন্সি থাকবেন। আমরা দেখলাম যে এখনো কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের উপরেই কিন্তু আমরা অনেকটা ডিপেন্ডেন্ট থাকছি। ট্যাক্স নেট বাড়ানোর জন্য যে ধরনের উপরন্ত আপনারা জানেন যে 1,11,000 তিনধারীর মধ্যে 40 লাখের মতো রিটার্ন সাবমিট করে। এখন এই বছর আবার করা হয়েছে যে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আগে যে বাধ্যবাধকতা ছিল, সেটা যখন তুলে নেওয়ার ফলে তাহলে দেখা যাবে সাবমিশন আরো কমে যাচ্ছে। তা আমরা যেখানে ট্যাক্স নেটটা বাড়ানোর কথা, সেটা না করে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই কিন্তু আসলে প্রেশারটা হচ্ছে। যেহেতু একটা বড় অঙ্কের রেভিনিউ 5,64,000 কোটি টাকা, তো সেক্ষেত্রে আপনি যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়, অবশ্যই আপনাকে এই যে আমাদের যে সমস্ত ইম্পোর্ট ডিউটি গুলো আছে, সেগুলো আপনাকে আসলে যদি কমিয়ে আমরা ট্যাক্স নেটটা বাড়াতে পারি, আলটিমেট টার্গেট হচ্ছে আমরা ফিসক্যাল স্পেসটা কিভাবে। আমি যদি ফিসক্যাল স্পেস বাড়াতে না পারি, তাহলে আপনি দেখেন স্বাস্থ্যে আমাদের যা বরাদ্দ আগের মতো গতানুগতিকই রয়েছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাস্থ্যের ক্ষেত্রে মানে হয়তো ওষুধ যে শিল্পের কিছু কাঁচামাল বিষয়ে শুল্ক ছাড় করা হয়েছে, বাট সেই জায়গাটা মানে একদমই আমরা 0.67%, আমরা যেটা বাজেটের 5.3%, অর্থাৎ এই যে হেলথে আমরা বেশি খরচ করতে পারছি না, বা এডুকেশনেও আমরা আগের মতোই 12%-এর মতো সেখানে করছি। যদিও এডুকেশনে আমরা স্কুল মিড ডে স্কুল মিল প্লাস হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিছু জায়গায় ফোকাস করা হয়েছে, উদ্যোক্তা সৃষ্টির জায়গাটা ফোকাস করা হয়েছে। সামাজিক খাতে কিছু বরাদ্দ আপনি দেখেছেন বাড়ানো হয়েছে, চেষ্টা করা হয়েছে। জি, আসলে বাজেট আলোচনা করতে গিয়ে আসলে এক জায়গায় আসলে সীমাবদ্ধ থাকা যায় না। আসলে বিশাল ইস্যু তো, আপনাদের কাছে শুনতেও ভালো লাগে, কিংবা হচ্ছে দর্শকরা হয়তো অনেকে উপকৃত হয়। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছে আসতে চাই। আল মামুন মৃধা, আপনার কাছেও একই বিষয় জানতে চাই, বাজেটে বিশেষ ছাড়ে মার্কিন শুল্ক ধাক্কা সামলানো যাবে কিনা। শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশের সাথেও তো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, আপনি কি বলবেন? আচ্ছা, দেখুন, এখন আজকের টপিকটা যেটা আপনি জিজ্ঞাসা করলেন, সেটাতে এখনকার বাজেটে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে আসলে একটা সাময়িক স্বস্তি দিবে। আপনি এবছরের চিন্তা খালি করলে হবে না, সেটা আগামী বছর আরো অন্যভাবে আপনার কিন্তু এই ধরনের শুল্ক আরোপ প্রত্যক্ষ পরোক্ষ আসতে পারে। আমরা যদি ইউএস এর সাথে সবচেয়ে বড় ট্রেড ওয়ারে আপনার এখন যারা আছে চায়না, তাদের এক্সাম্পলটা নেই।
আমরা দেখতে পেলাম যে এক দল আরেক দলের উপরে যেই রকমের ট্যাক্স আপনার ইম্পোজ করলো, তারপরে সেটা থেকে সরেও আসলো। এইটার পেছনের যে সক্ষমতাটা আছে, সেই সক্ষমতাটা আপনাকে অর্জন করতে হবে যে উভয় দেশের কাছে আপনার বাধিত থাকবে তার শিল্প, তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য। আমাদের এখানকার যেই অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি, আমরা মৌলিক যে জায়গাগুলো দেখি সেটাতে হচ্ছে যে আমাদের সাথে ট্যাক্স বেড়েছে, আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরও ট্যাক্স বেড়েছে, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে এই কম্পিটিটরদের অনেকের সাথেই আপনার ইউএস এর এফটিএ হয়েছে বা হতে যাচ্ছে, তারা অনেকে জিএসপি প্লাস পেয়েছে, এবং অন্যান্য যে নেগোসিয়েশন চ্যানেলগুলো আছে তারা সেই দিকটাকে আপনার সেই দিকে অগ্রসর হয়ে এটাকে কাউন্টার করার চেষ্টা করছে। আমাদের অর্থনৈতিক কাঠামোগত দুর্বলতা যেটা আছে, এখনো পর্যন্ত আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভটা এমন একটা জায়গায় যায় নাই যেখানে আমরা একটা কমফোর্ট জোনে থাকতে পারি। হ্যাঁ, আগের চেয়ে ভালো আছে। আপনার টাকার স্থিতিশীলতার দিকে আমরা বারবার বলেছিলাম মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু এটাকে এই অবস্থায় ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। ব্যাংকিং সেক্টরে যেগুলো হচ্ছে অবকাঠামো, তারপরে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেগুলো আপনার একটা বড় ফ্যাক্টরস হিসাবে কাজ করে। আপনার একটা বৈশ্বিক মন্দা চলছে, সেটাও একটা ফ্যাক্টর আপনাকে মাথায় নিতে হবে। তাহলে সেগুলাকে আপনার একই যেই শুল্ক ছাড় আমরা দিলাম সেটার সাথে সাথে আমাদের করণীয় কি আছে, কূটনৈতিক তৎপরতাটা বাড়াতে হবে, এবং আমাদের বাজার বৈচিত্র্যকরণ যেটা আমরা বলি, আমাদেরকে নতুন বাজারের দিকে যেতে হবে, আমাদেরকে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট প্রডিউস করতে হবে, এবং আপনার সহায়ক নীতিগুলো আমাদের লাগবে। জি, সহায়ক নীতি, গুণগত প্রোডাক্ট অর্থাৎ মানসম্মত প্রোডাক্ট। আপনাদের দুজনের কথায় আসলে দর্শকরা নিশ্চয়ই আজকে অনেক কিছু জেনেছেন, এবং আমাদের সময় একেবারেই শেষ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং ধন্যবাদ আল মামুন মৃধা, আপনাদের দুজনকেই। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।